শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালালো এবং ক্ষমতাচ্যুত হলো, ঠিক এইরকম ভাবে আরেকজন স্বৈরাচারের পতন ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে, এবং সেটি ছিল হোসেন মোহাম্মদ এরশাদ। এরশাদের পতন কিভাবে হয়েছিল, কিভাবে এরশাদের হাত থেকে ক্ষমতা ছিনে নেওয়া হয়েছিল এবং এরশাদের শেষ পরিণতি কেমন হয়েছিল, জেনারেল এরশাদ সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে 1982 সালের 24শে মার্চ রাষ্ট্র ক্ষমতা দখল করে নিজের রাজনৈতিক অভিলাষের যাত্রা শুরু করেন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেছিলেন তিনি। তার সামরিক ক্যারিয়ার শুরু হয় 1952 সালে অফিসার পদে যোগ দেওয়ার মাধ্যমে। মুক্তিযুদ্ধকালীন সময়ে 7ম বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ছিলেন তিনি তখন পাকিস্তানে অবস্থান করছিলেন। বাংলাদেশে ফিরেছিলেন 1973 সালে। ফিরে পদোন্নতি পেয়ে হয়েছিলেন কর্নেল। তার 2 বছর পর হয়ে যান ব্রিগেডিয়ার। এরপর থেকে তার প্রমোশন আস্তে আস্তে বাড়তেই থাকে। হোসেন মোহাম্মদ এরশাদ সম্পর্কে আমরা অনেকেই জানি না, চলুন তার সম্পর্কে ডিটেলসে জেনে আসি। 1981 সালের 30শে মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। সেই সময় জেনারেল এরশাদ সেনাপ্রধান ছিলেন। জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং তার নেতৃত্বেই বিএনপি সরকার গঠিত হয়েছিল। কিন্তু সেই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি। বিচারপতি আব্দুস সাত্তারের সরকারের 2 মাসের পরে জেনারেল এরশাদ কয়েকজন জেনারেলকে নিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করে মন্ত্রীদের ব্যাপারে অভিযোগ তুলে ধরেছিলেন এবং এভাবে দেশ চলতে পারে না বলে তিনি রাষ্ট্রপতিকে বার্তাও দিয়েছিলেন। বিচারপতি সাত্তারকে বার্তা দেওয়ার পর জেনারেল এরশাদ ক্ষমতা দখলের ক্ষেত্র তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত 1982 সালের 24শে মার্চ জেনারেল এরশাদ বিচারপতি সাত্তারকে হটিয়ে বাংলাদেশের ক্ষমতা দখল করেছিলেন। তার ক্ষমতা দখলের পর দেশের রাজনীতি নিষিদ্ধ করে তিনি বাংলাদেশে দ্বিতীয়বারের মতো সামরিক শাসন জারি করে নিজেকে প্রধান সামরিক শাসক হিসেবে তুলে ধরেছিলেন। তিনি নতুন এক স্লোগান চালু করেছিলেন, সেটি ছিল নতুন বাংলাদেশ গর্ব মোরা। তবে তার সামরিক শাসনের বিরুদ্ধে প্রথমবারের মতো প্রতিবাদ করেছিলেন বাংলাদেশের দামাল ছাত্ররা। এই দামাল ছাত্ররাই বাংলাদেশকে বারবার মুক্ত করেছে, যেমনটা সম্প্রতি শেখ হাসিনার হাত থেকে বাঁচিয়েছে। 1982 সালের 11ই সেপ্টেম্বর শিক্ষা দিবসকে কেন্দ্র করে মজিদ খানের প্রস্তাবিত শিক্ষানীতি বাতিল নিয়ে ছাত্র সংগঠনগুলো সক্রিয় হওয়ার চেষ্টা করেছিল। একই বছরের নভেম্বর মাসে সব ছাত্রদল একত্রে হয়েছিল এবং নাম দিয়েছিল ছাত্র সংগ্রাম পরিষদ। পরের বছর 1983 সালের 14 ও 15 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা সামরিক শাসনের বিরুদ্ধে রাস্তাতে নামলে তাদের উপরে পুলিশ গুলি চালায়। পুলিশের সাথে এই সংঘর্ষে কমপক্ষে 5 জন নিহত হয়েছিল। জেনারেল এরশাদের শাসনামলে সেই প্রথম রক্ত ঝরেছিল ঢাকার রাজপথে। এরপর ছাত্রদের আন্দোলন আরো দৃঢ় হতে থাকে, তারা সবাই একত্রিত হতে থাকে। জেনারেল এরশাদ আন্দোলন দমনের পাশাপাশি নিজের রাজনৈতিক হওয়ার স্বপ্ন বাস্তবায়নে অতি তৎপর হয়ে উঠলেন। তিনি 1986 সালের শুরুতে বিভিন্ন দল থেকে মিজানুর রহমান চৌধুরী এবং ব্যারিস্টার মওদুদ আহমেদ সহ আরো অনেক রাজনীতিবিদদের নিয়ে জাতীয় পার্টি গঠন করে। সেই দল থেকে মনোনয়ন নিয়ে তিনি নির্বাচন করেন এবং রাষ্ট্রপতি হন। এরই মধ্যে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে তার বিরুদ্ধে জোট তৈরি করেছিল। 1986 সালে জেনারেল এরশাদ সংসদ নির্বাচন করেছিলেন এবং সেই সংসদ মাত্র 1 বছর টিকেছিল। 1988 সালে তিনি একতরফা নির্বাচন করলেও তিনি বেশি দিন টিকে থাকতে পারেননি। 2 বছর পরই আওয়ামী লীগ, বিএনপি এবং বামপন্থী দলগুলো অর্থাৎ তিনি জোটের গণ আন্দোলনের মুখে পড়েন। এরপর 1990 সালে জেনারেল এরশাদের পতন হয়। তার শাসনামলে পুলিশের গুলিতে অনেক ছাত্ররা মৃত্যুবরণ করেছিল, যেমনটা হয়েছে শেখ হাসিনার শাসনামলে। শেখ হাসিনা তো ছাত্রদের মেরে গণকবর দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই গণকবর। এরশাদ যে ছাত্রগুলোকে গুলি করে মেরেছে তার মধ্যে নূর হোসেন এবং ডক্টর মিলনের নাম এখনো মুখে মুখে শোনা যায়, ঠিক যেমন এখন আবু সাইদের নাম মুখে মুখে শোনা যাচ্ছে এবং আগামীতেও শোনা যাবে। জেনারেল এরশাদের শাসনামলের পতনের দিনটি এখনো স্বৈরাচারের পতনের দিন হিসেবে পালিত করা হয়। জেনারেল এরশাদ মোট 9 বছর ক্ষমতায় ছিলেন, আর এদিকে শেখ হাসিনা টানা 16 বছর ক্ষমতায় ছিল। জিয়াউর রহমান যেমন 19 দফা কর্মসূচি নিয়েছিলেন, ঠিক তেমনি জেনারেল এরশাদ 18 দফা কর্মসূচি নিয়েছিলেন। তিনি ক্ষমতা বিকেন্দ্রীকরণের কথা বলেছিলেন। তিনি বাংলাদেশকে কয়েকটি প্রদেশে ভাগ করার পরিকল্পনাও নিয়েছিলেন, কিন্তু সেটি বাস্তবায়ন করতে পারেননি। হাইকোর্ট বা উচ্চ আদালতকে রাজধানী ঢাকা বাদে অন্যান্য বিভাগীয় শহরেও নিয়ে যেতে চেয়েছিলেন, তবে এই নিয়ে অনেক বিরোধিতা করা হয়, যার কারণে সেটি করতে পারেনি। তার সময়ে প্রথম জেলা এবং উপজেলা পরিষদ গঠিত হয়েছিল। তার ক্ষমতার শেষ দিকে উপজেলা নির্বাচনও হয়েছিল।
তার এই পদক্ষেপগুলোকে বিশ্লেষকরা অনেকেই ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন। তার সময়ে 1988 সালে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে সংসদে বিল পাশ করা হয়। তিনি সংসদে 8ম সংশোধনী বিল পাশ করেছিলেন, কিন্তু সেই সময় আওয়ামী লীগ এবং বিএনপি প্রধান দুই দলই এর বিরোধিতা করেছিল, কিন্তু পরবর্তীতে কোনো দলই এর পরিবর্তন করেনি। জেনারেল এরশাদের শাসনের পতনের পর তাকে জেলে বন্দী করা হয়েছিল। তার বিরুদ্ধে দুর্নীতি এবং হত্যাসহ বিভিন্ন মামলা করা হয়েছিল। গণ আন্দোলনের কারণে এরশাদের 9 বছরের শাসনের পতন হলেও তিনি রাজনীতিতে পুনর্বাসন হয়েছেন। তিনি সামরিক শাসন জারি করে ক্ষমতা দখলের পর জাতীয় পার্টি নামের দল গঠন করেন। তবে তিনি ক্ষমতায় থাকাকালে অন্য সকল দলের বিরোধিতা তার জন্য চ্যালেঞ্জ ছিল। দেশকে বিভিন্ন প্রদেশে ভাগ করার সিদ্ধান্ত সহ অনেক সিদ্ধান্তই তিনি গ্রহণ করেছিলেন, কিন্তু বাস্তবায়ন করতে পারেননি। শেষ পর্যন্ত তার সরকারের পতনের পর তিনি জেলে গিয়েও ভোটে অংশগ্রহণ করেছিলেন। সেই নির্বাচনে জাতীয় পার্টি 35টি আসন পেয়েছিল। আন্দোলনের মুখে যখন জেনারেল এরশাদকে তার ক্ষমতা ছাড়তে হয়েছিল, তখন তাকে বিদেশে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি হননি। আর এরকম প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে শেখ হাসিনা, কারণ তার বিদেশে পালানো ছাড়া উপায় নেই। বাংলাদেশে থাকলে শেখ হাসিনাকে খুঁজেই পাওয়া যেত না, বাংলাদেশের জনগণ তাকে ছিঁড়ে খেত। জেনারেল এরশাদ জেলে যাওয়ার বিষয়টি গ্রহণ করেছিলেন। তিনি বিদেশে না পালিয়ে দেশে থেকে গিয়েছিলেন বলেই পরবর্তীতে রাজনীতিতে আবার সক্রিয় হতে পেরেছিলেন। জেনারেল এরশাদের শেষ জীবনে তাকে টেলিভিশনে বারবার দেখা গিয়েছে। তিনি মুহূর্তের মধ্যে তার সিদ্ধান্ত পাল্টে ফেলতেন। সবশেষ 2019 সালে 89 বছর বয়সে জেনারেল এরশাদ মৃত্যুবরণ করেন এবং এখানে এরশাদের চ্যাপ্টার শেষ হয়। তো দেখতেই পেলেন বাংলাদেশে ইতিহাস রিপিট হয়। বাংলাদেশ এখন ছাত্রদের হাতে। বাংলাদেশে কোনো অন্যায় চলবে না, আর কোনো স্বৈরাচার চায় না বাংলাদেশ। কে কে আমার সাথে একমত কমেন্ট করে জানান। যারা যারা দেশকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর দেশকে মনে প্রাণে ভালোবাসবেন।